আজকের নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যেটা আমি বলতে চাই যে আরজিকর মেডিকেল কলেজের সেই বীভৎস ঘটনা প্রথমবার আজকের দিনে গত বছরে এই আগস্টের 9 তারিখে মিডিয়ার থ্রুতে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে তার বীভৎসতা এবং বাকি সমস্ত যে ঘটনার বিবরণ ক্রমান্বয়ে সেটা মানুষের মধ্যে আসে এবং ঘটনার তীব্রতা এতটাই বীভৎস ছিল যে সেটা ধীরে ধীরে জনবিস্ফোরণ ঘটতে থাকে প্রতিবাদে। এবারে সেই প্রতিবাদ ক্রমান্বয়ে রাত জাগা থেকে শুরু হয়, শহর থেকে আন্দোলন শুরু হয়, গ্রামে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে বাংলার বাইরে, ইভেন ভারতবর্ষের বাইরেও যেখানে বাঙালিরা থাকেন সেখানেও প্রতিবাদ লক্ষ্য করা যায়। তারপরে কি হয়, ধীরে ধীরে বাঙালির উৎসব দুর্গা উৎসব আসে এবং কোথাও না কোথাও সেই আন্দোলনের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। তো আজকে 1 বছর পরে তদন্ত গড়িয়েছে, তদন্তের মতো করে এগিয়েছে, আইনের জটিলতা সমস্ত কিছুর মধ্য দিয়ে সেই নির্যাতিতার পরিবার তারা কিন্তু বিচার সেই অর্থে পায়নি এবং তারপরে তারা ছাত্র সমাজের কাছে, যারা গত বছর নবান্ন অভিযান কর্মসূচি ডাক দিয়েছিল, তাদের কাছে তারা যোগাযোগ করেন বা বলা ভালো যে ছাত্র সমাজের পক্ষ থেকে এবং মাননীয় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে সেই পরিবারের সঙ্গে আলোচনা করা হয় এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হয় যে তারা যদি এরকম কোনো কর্মসূচি রাখেন তাহলে নৈতিকভাবে সমর্থন করবে এবং তাদের পরিবারের মা বাবা মূলত তারা সহমত পোষণ করেন এবং তার ভিত্তিতেই ছাত্র সমাজের পক্ষ থেকে মা বাবার ডাকে, মা বাবার আবেদনের ওপরে দাঁড়িয়ে আজকে একটা ঐতিহাসিক, আমি এই কারণে বলবো, পরিস্থিতি এবং প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে এবারে এই আন্দোলনকে এক শ্রেণীর সমাজ মাধ্যম, একটি পলিটিক্যাল পার্টি, মূলত যারা শাসক দল এবং শাসক দলের ছত্রছায়ায় থাকা অন্যান্য শরিক দল সিপিএম এবং জাতীয় কংগ্রেস, তাদের মধ্যে এই মুভমেন্ট নিয়ে এবং সমাজের কিছু স্তরের মানুষের মধ্যে মুভমেন্ট নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য আমরা দেখলাম। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। নবান্ন অভিযান চলছে এবং নবান্ন অভিযান যখন মাননীয় বিরোধী দলনেতা সহ আমাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে একটা ব্যাপক সংখ্যা জমায়েত, যখন আমরা ডেরিনা ক্রসিং থেকে পার্ক স্ট্রিট মেট্রো পার করে যখন ফ্লাইওভার ক্রস করে আমরা ইসের দিকে যাচ্ছিলাম, হাওড়া ব্রিজের দিকে যাচ্ছিলাম, ঠিক সেই সময়ে মিছিলটাকে আটকে দেয় এবং মিছিল আটকে দেওয়ার পরে ওখানে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বসে যান এবং সেই জায়গাতে একটা ঘটনা ঘটে যে ভিডিওটি আপনাদের প্রত্যেকের দেখা উচিত। প্রথমে দেখে নিন। তো দেখলেন যে ভিডিওতে একজন পুলিশের ড্রেস পরে জাতীয় পতাকার ওপর দিয়ে চলে যাচ্ছে। এবারে এটা দেখে বাংলা শুধু নয়, ভারতবর্ষের যে কোনো মানুষের গায়ের রক্ত গরম হয়ে যাবে যদি তিনি ভারতবর্ষকে নিজের দেশ মনে করেন। এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে, লেখালেখি হচ্ছে। তা আমি একটুখানি আলাদাভাবে আপনাদেরকে কয়েকটি কথা বলি। দেখুন, পোশাকে যেটা দেখা যাচ্ছে তিনি র্যাপিড অ্যাকশন ফোর্স। এই র্যাপটা কারা তৈরি করেছে? এই র্যাপটা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, অর্থাৎ সিপিএমের আমলে কিন্তু র্যাপটা ছিল না, যতদূর আমার মনে পড়ে। আমি ভুল হতে পারি, কিন্তু আমার যতদূর মনে পড়ছে মমতা ব্যানার্জি একটা স্পেশাল টাস্ক ফোর্সের মতো র্যাপিড অ্যাকশন ফোর্স তৈরি করেন। মূলত এই টিমটা বা এই যে ফোর্সটা, এটা মূলত তৈরি করা হয়েছে এই ধরনের আন্দোলনকে প্রতিহত করার জন্যে। এই ধরনের আন্দোলন মানে যেখানে সরকার বিরোধী আন্দোলন হবে। এবারে বাংলার বুকে সরকার বিরোধী আন্দোলন এর আগেও হয়েছে, বহু জায়গাতে হয়েছে এবং সব জায়গায় কম বেশি এদের দেখা যায়। মূলত এখানে যারা কর্মরত তাদের একটা বড় অংশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা
ডাইরেক্ট কানেকশান আছে। ফলে যে ব্যক্তি এটা করেছেন তিনি জেনে করেছেন, অজানে করেছেন, অজ্ঞানে করেছেন, কেন করেছেন, প্রশ্ন হাজার থাকতে পারে, কিন্তু দিনের শেষে উত্তর একটাই, তিনি এটা করেছেন এবং যেটা করেছেন তাতে করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। ভারতবর্ষের জাতীয় পতাকা কোনো পরিস্থিতিতেই যার হাতে থাকুক না কেন সেই জাতীয় পতাকা যেমন কেড়ে নেওয়া যায় না, তেমন সেই জাতীয় পতাকার অবমাননা করার অধিকার কাউকে দেয়নি। ফলে যিনি এটা করেছেন তার রাষ্ট্রদ্রোহী, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবারে চলে আসি আন্দোলনের বিষয়বস্তু নিয়ে। এই আন্দোলন নিয়ে অনেক রকম মতামত করছেন। কেউ বলছেন আন্দোলনটা মানুষের নজর কাড়েনি, মূলত একটি মিডিয়ার এটা বক্তব্য, যারা মূলত তৃণমূল কংগ্রেসকেই যারা প্রমোটেট করে দেখান, বা আমরা দেখলাম কিছু বামপন্থী বুদ্ধিজীবী তারা বলছেন যে এটা কেমন আন্দোলন বা অন্যান্য বিষয়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা একটা অযৌক্তিক আন্দোলন। তো আমি এই সমস্ত কিছুকে মিলমিশ করে আমি কয়েকটি কথা বলবো, আশা করি আপনারাও আপনাদের বিষয়ে মতামত রাখবেন। প্রথমত আমি বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে আমার পার্টি বা আমার রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। মূলত আপনারা ভাবুন, আপনাদের জীবদ্দশায় আপনারা এই রাজ্যে ঘটে যাওয়া যতগুলি নৃশংসতম অপরাধের ঘটনা দেখেছেন, তার মধ্যে অন্যতম নৃশংসতম অপরাধের ঘটনা কিন্তু আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা। এর আগে যদি আমাদের স্মৃতির মধ্যে আমরা ধরি, তাহলে এই রকম বা এর থেকে প্রায় এরকমই একটা নৃশংসতম ঘটনা ঘটেছিল কামদুনিতে। বারাসাতের কামদুনি বা রাজারহাটের ভেতরে কামদুনি, একটা ছোট্ট গ্রামে একটা 16 বছরের একটা মেয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। তখন ফাঁকা জায়গা পেয়ে 5-7 জন মিলে তাকে গণধর্ষণ করে এবং ধর্ষণ করে প্রমাণ লোপাটের কারণ চিনে ফেলেছিল মেয়েটি অপরাধীদের, তার পরিচিত ছিল। তারা তাকে মারার জন্য 2 পা ধরে কোমর পর্যন্ত চিরে ফেলে। ফলে এই নৃশংস ঘটনা, যেটা কামদুনির আন্দোলন হয়েছিল, সেখানে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল এদের নাম উঠে এসেছিল, সেই আন্দোলনের তীব্রতা বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে গেছিল। 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে আন্দোলনটা চলেছিল, কিন্তু সেটাও আস্তে আস্তে আন্দোলনটা থিতিয়ে যায়। এবং আজকের দিনে যদি বলা যায় যে সেই সময় যারা অভিযুক্ত ছিল তাদের একটা বড় অংশের অভিযুক্ত আজকে কিন্তু তারা বাড়িতে তারা ঘুরে বেড়াচ্ছেন, এবং কিছু তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত। এবারে সেই ঘটনাটা আমি কেন আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ দুটোই বিভৎসতম ঘটনা, নৃশংসতম ঘটনা, এবং দুটোই ঘটেছে তৃণমূল কংগ্রেসের আমলে, তৃণমূল কংগ্রেস যখন সরকারে। ফলে স্বাভাবিকভাবেই সিপিএমের আমলে যদি একটি ধর্ষণের জন্য সিপিএম সরকার দায়ী থাকতো, বা উত্তরপ্রদেশে কোনো একটি ধর্ষণের জন্য যদি বিজেপি সরকার দায়ী থাকে, তাহলে বাংলায় প্রতিটি ধর্ষণের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে। কিন্তু আপনাদের কি মনে পড়ে যে সেই পার্ক স্ট্রিট ধর্ষণ যখন ঘটে তখন তো বিজেপি প্রধান বিরোধী দল ছিল না, সিপিএম বিরোধী দল ছিল। সিপিএম সেটাকে খুব বেশি বড় আন্দোলনের জায়গাতে নিয়ে গেছিল বিরোধী দল হিসাবে, অথবা সিপিএমের কোনো নেতা মন্ত্রী তারা তার 1 বছর পরে বা প্রতি বছরে সেই আন্দোলনে যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে পরের বছর তারা আবার মুভমেন্ট করেছে। মনে পড়ে আপনাদের? উত্তর একটাই, না, করেনি। এবং ইতিহাস বলছে করেনি। এবং শুধু পার্ক স্ট্রিট নয়, বাংলার বুকে যতগুলো গণধর্ষণের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ধর্ষণের ঘটনা দেখুন আপনারা, যখন ঘটনা ঘটেছে তার 10 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস তারপরে মানুষ ভুলে গেছে। মানুষকে আর সেটা মনে করানো হয়নি। মনে করানোর দায়িত্ব কাদের? বিরোধী রাজনৈতিক দলের। আজকে যারা বলতে চাইছেন এই আন্দোলনটা বিজেপির, যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়, আমি তাদের কাছেও বলি, যদি আপনাদের কথায় আন্দোলনটা বিজেপির হয়, তার কারণ এই আন্দোলনকে সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সমর্থন করেছেন এবং পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছেন মিছিলকে, তাহলে আপনাদের যুক্তিতে যদি ধরে নেওয়া এটা বিজেপির আন্দোলন, কারণ মূলত এই আন্দোলনে যারা প্রথম প্রতিবাদ শুরু করেছিল ডাক্তার মহল, তাদের একটা অংশ, তারা সেখানে যেহেতু এখানে
বিরোধী দলনেতা যুক্ত হয়ে গেছেন, তারা সেখান থেকে পাশ কেটে বেরিয়ে গেছেন। অর্থাৎ তাদের সেই সময় আন্দোলনটা দরকার ছিল নিজেদের স্বার্থে নাকি নির্যাতিতার স্বার্থে, সেটা বাংলার মানুষ নিশ্চয়ই প্রশ্ন করছেন। কিন্তু আজকে 1 বছর পরে যখন আবার মানুষের মধ্যে এই ঘটনাটা তুলে আনা এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্দোলন করা হচ্ছে, তখন কিন্তু সেদিনকে যারা আন্দোলন করেছিলেন তাদের একটা বড় অংশ তারা কিন্তু পিছিয়ে এসেছে। তাহলে কি ধরে নিতে হবে যে তাদের সেই আন্দোলন সফল ছিল? যদি তাদের আন্দোলন সফল হয় তাহলে তারা কেন বলছে যে এখনো নির্যাতিতার বিচার হয়নি? অর্থাৎ তাদের সেদিনকের আন্দোলন সফল হয়নি, কারণ সেই আন্দোলনের ফলে প্রকৃত সত্য যখন সামনে আসেনি, অপরাধীরা যখন সাজা পায়নি, অথবা যাদের কারণে অপরাধটা হচ্ছে তাদের যখন সাজা হয়নি, তাহলে তো আন্দোলন সফল নয়। তাহলে আজকের আন্দোলনকে যারা বলছেন সফল আন্দোলন নয়, তাদের কাছে পরিষ্কার বার্তা, বাংলার বুকে আপনাদের স্মৃতি অতীতে 100 বছরের মধ্যে রাখি পূর্ণিমার মতন একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রচলিত দিনে পশ্চিমবাংলার ইতিহাসে কোনো রাজনৈতিক আন্দোলন হয়েছে কিনা আপনারা দেখুন, যেখানে এত সংখ্যক মানুষ, প্রত্যেকের, আমার নিজের দিদি আছে, বোন আছে, আমি তাদের কাছে রাখি পড়তে পারিনি কারণ আমি আন্দোলনে গেছিলাম। আমার মতো হাজারো হাজারো যারা কার্যকর্তা, কর্মী, সমর্থক, সাধারণ মানুষ, ছাত্র সমাজ যারা আন্দোলনে যোগদান করেছিল, তাদের প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকের পরিবারের বোন আছে, দিদি আছে, রাখি উৎসব, রাখি বাঁধন থাকে, কিন্তু তারা যেতে পারেনি। তাহলে এত বড় উৎসবের মধ্যে, যেখানে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির একটা ঘোষিত কর্মসূচি থাকে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক ঘোষিত কর্মসূচি, যে আমরা রাখির দিনে বিভিন্ন জায়গাতে আমরা সামাজিক সংগঠনের সঙ্গে, সাধারণ মানুষ রাস্তাঘাটে আমরা রাখি উৎসবে যোগদান করি। ফলে যদি আপনাদের কথা এটা বিজেপির আন্দোলনও হয়ে থাকে, তাহলেও বিজেপির একটা বড় অংশ তারা কিন্তু রাখি উৎসবে বাংলার মানুষের হাতে রাখি পরিয়ে তারা কিন্তু কলকাতার আজকের নবান্ন আন্দোলনকে সমর্থন করে তারা কিন্তু মানুষকে রাখি পরিয়েছে এবং বলেছে যে আমাদের দায়িত্ব বাংলার বুকে কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন যেন ধর্ষিত না হয়। রাখির দিনে আমরা শপথ করছি, আমরা আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা আজকে দায়িত্ব নিচ্ছি। ফলে যারা কলকাতায় গেছে তারা যেমন সরাসরি এই আন্দোলনের সঙ্গে যুক্ত, পাশাপাশি যারা কলকাতায় না গিয়ে গ্রামের বিভিন্ন জায়গাতে ওই আরজি করের ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে, আরজি করের ঘটনায় সরকারের ব্যর্থতাকে স্মরণ করিয়ে দিয়ে যারা রাস্তায় নেমেছে, তারাও কিন্তু আজকে আরজি করের ওই ঘটনার প্রতিবাদের নবান্ন কর্মসূচিতে তারাও কিন্তু অংশীদারি, ভাগিদারি। ফলে যারা এটাকে অসফল আন্দোলন বলছেন, তারা সিপাহী বিদ্রোহকে কি বলবেন, সফল আন্দোলন না অসফল আন্দোলন? ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে মহাত্মা গান্ধী 3টি আন্দোলন করেছেন, বড় বড় 3টি, কোনোটি তো সাকসেসফুল হয়নি। তাহলে কি মহাত্মা গান্ধী সফল আন্দোলন করেননি? আমি কোনো ঘটনার সঙ্গে কোনো ঘটনার তুলনা করতে চাইছি না, আমি শুধু এই আন্দোলনটা সফল কি বিফল এটা যারা প্রশ্ন করছেন তাদের কাছে বলতে চাই যে আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ হলে সফল, আর যদি লোক সংখ্যা একটু কম হয় তাহলে সেটা বিফল। আমরা মনে করি আন্দোলনের দাবিটা কি আছে সেটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আজকের দিনে যখন হাজার হাজার সাধারণ মানুষ তারা এই নবান্ন অভিযান কর্মসূচিতে গেল, অংশগ্রহণ করলো, এটাই মেসেজ, এটাই সফলতা, যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এখনও এই মানুষগুলি যদি আপনাদের ভাষায় বিজেপির কর্মী হয়ে থাকে, তারা এখনও ভোলেনি। তাদের পরিবারের রাখি উৎসব আছে, তাদের সংগঠনের রাখি উৎসব আছে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেও তারা কিন্তু ওখানে উপস্থিত হয়েছে। এবং একমাত্র এই আরজি করের ঘটনা, যেটা 1 বছর পরে আবার আন্দোলন হলো, আবার একটা বড় আন্দোলন, ব্যাপক আন্দোলন, আপনারা তো দেখেছেন। ফলে যারা মনে করছেন যে এটা শুভেন্দু অধিকারীর আন্দোলন, শুভেন্দু অধিকারী কেমন আন্দোলন করলো, তাদের কাছে বলি শুভেন্দু অধিকারী
বাংলার জননেতা 2,28,00,000 ভারতীয় জনতা পার্টির পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের যেমন বিরোধী দলনেতা, ঠিক একই রকমভাবে গোটা বাংলার মানুষ যারা সরকারকে পছন্দ করেন না তাদেরও বিরোধী দলনেতা কিন্তু শুভেন্দু অধিকারী। তিনি শুধুমাত্র বিজেপির নেতা নন, তিনি বাংলার একজন জনগণের প্রতিনিধি। আর জনগণের প্রতিনিধি হিসাবে, বিরোধী দলের প্রতিনিধি হিসাবে সরকারের বিরুদ্ধে নাগরিক সমাজের দাবিতে যে কোনো আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। তাই আমরা দেখেছি চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, যারা যোগ্য প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন, যাদের ডিএ পাচ্ছেন না তাদের পাশে দাঁড়িয়েছেন। এই আন্দোলনগুলোতে পলিটিক্যাল খুব একটা বেনিফিট কিন্তু থাকে না, তারপরেও সেখানে দাঁড়িয়েছেন। আন্দোলন সফল কি বিফল সেটা কি প্রশ্ন করবে? 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তাদের মধ্যে কতজন রাস্তায় নেমেছিল? যে 26,000 শিক্ষকের চাকরি গেছে তৃণমূলের কারণে, তাদের মধ্যে 26,000 শিক্ষক রাস্তায় তো নামেনি। তাহলে কি তাদের আন্দোলন ন্যায্য নয়? পশ্চিমবঙ্গে প্রায় 4 লক্ষ সরকারি কর্মচারী ডিএর জন্য আন্দোলন করছেন, 3 বছর ধরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে। কিন্তু ডিএর জন্য যখন রাস্তায় নবান্ন ঘেরাও হচ্ছে বা বিকাশ ভবন ঘেরাও হচ্ছে, তখন কয়েক হাজার মাত্র রাস্তায় নামছে। তাহলে কি তাদের আন্দোলন বিফল, সফল নয়? ফলে আপনাদেরকে বুঝতে হবে আপনি যে আন্দোলন বা যে রাস্তায় আছেন রাস্তাটা সঠিক কি নয়। রাস্তা যদি সঠিক থাকে তাহলে আন্দোলন যিনি শুরু করবেন তার পাশে মানুষ নিশ্চিতভাবে দাঁড়িয়ে যাবে। আজকে আমরা যে ডাক দিয়েছি যে বাংলায় এত পরিমাণ ধর্ষণ হচ্ছে শুধুমাত্র একটাই কারণে। দেখুন, ধর্ষণমুক্ত পৃথিবী তৈরি করা হয়তো খুব কঠিন, কিন্তু ধর্ষণের সংখ্যা এত বেড়ে যাবে কেন? ধর্ষকের সংখ্যা কমানো যেতে পারে কিভাবে? সরকারি পদক্ষেপের মাধ্যমে। নিশ্চয়ই অনেকের মনে আছে যে একটা ডাক্তার হায়দ্রাবাদে, যেখানে বিজেপি সরকার নেই, সেই হায়দ্রাবাদ শহরে একজন ডাক্তারকে এইরকমই রাস্তার মধ্যে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। সারা ভারতবর্ষে সেটার আন্দোলন হয়েছিল, ক্ষোভ হয়েছিল, বাংলাতেও হয়েছিল কম বেশি, কিন্তু 3 দিনের মধ্যে তার বিচার হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, প্রমাণিত হয়েছিল, তাদেরকে এনকাউন্টার করে পুলিশ মেরে দিয়েছিল। ওখানে বিজেপি সরকার নেই যে আপনারা এনকাউন্টারে মানে বিজেপিকে তুলবেন, কিন্তু ওখানে দৃষ্টিভঙ্গিটা আছে সরকারের যে জঘন্যতম অপরাধ যিনি করতে পারেন তার জন্য পুলিশের বুলেট। তার জন্য লং টার্ম প্রসেস কেন চলবে? এত ট্রায়াল কেন? উত্তরপ্রদেশ সন্ত্রাসের আতুরঘর ছিল। যে লোকটি বিজেপির বিরোধী সেও কিন্তু স্বীকার করে যে উত্তরপ্রদেশের সরকারের আমলে, বিশেষ করে বিজেপি সরকারের আমলে, ওখানে সন্ত্রাসবাদের আঁকড়া ছিল। কয়েকটা এরকম জেলা আছে যেখানে পুলিশের থানাকে কেউ মানতই না। আজকে সেখানে কেউ এই ধরনের বড় ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে না, সরকারি দৃষ্টিভঙ্গি। তো বাংলায় যেদিনকে কামদুনির ধর্ষণ ঘটনা ঘটেছিল বা পার্ক স্ট্রিট ধর্ষণ ঘটনা, যখন প্রকাশ্যে রাস্তায় আন্দোলন হচ্ছে মানুষ, তখন যদি সরকারের ওই দৃষ্টিভঙ্গিটা না থাকতো যে যার পরিবারে রেপ হচ্ছে বা মারা যাচ্ছে তাকে কিছু ইনস্ট্যান্ট টাকা দেওয়া। একবার ভাবুন তো, ওই মায়ের কথা যার আজকে মাথা ফাটিয়ে দিল পুলিশে, সেই মায়ের যন্ত্রণাটা একবার ভাবুন তো। যে কোনো মায়ের ক্ষেত্রে, যে কোনো পরিবারের ক্ষেত্রে তার সন্তান চলে গেলে কষ্ট হয়, কিন্তু সেই সন্তানকে মানুষ করতে যদি সেই মায়ের অবদান অনেক বেশি থাকে তাহলে কষ্টের মাত্রাটা অনেক বেশি হয়। আমি কেন বলছি কথাটা? সরকারিভাবে একজন ডাক্তার হওয়া, এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সরকারি স্কুলে পড়াশোনা করে একটা সরকারি হসপিটালের ডাক্তার হওয়া কতটা কষ্টের, কতটা চ্যালেঞ্জিং বিষয়। যারা জীবনে মেডিকেল দিয়েছে বা মেডিকেল দেওয়ার পরে 5 বছর ধরে MBBS পড়াশোনা করেছে, তারাই একমাত্র জানে। যাদের পরিবারে কেউ ডাক্তার নেই বা যে নিজে কখনো জয়েন্ট এন্ট্রান্স দেয়নি বা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়নি, তার পক্ষে বোঝা অসম্ভব একটা ডাক্তার মায়ের যন্ত্রণা কতটা থাকতে পারে। মেয়েটা কি ভালোবাসতো? ফুল ভালোবাসতো। তার বাড়িতে দেখেছি প্রচুর পরিমাণে ফুলের বাগান। সেই মেয়েটাকে মরতে হলো কোথায়? তার কর্মস্থলে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেখানেই আপনাকে গণধর্ষণের শিকার। এবং কারা গণধর্ষণ করছে? যে ওই প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ। তাহলে সিস্টেম দায়ী নয়?
সিস্টেমকে আপনি অস্বীকার করতে পারবেন যে সিস্টেম দায়ী নয়? ফলে যারা এই আন্দোলন নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন তারা প্রেক্ষাপটটা বুঝুন, পরিস্থিতিটা বুঝুন, গুরুত্বটা বুঝুন। প্রেক্ষাপট রাখি উৎসব, বাংলা জুড়ে সমস্ত জায়গাতে রাখি উৎসব হয়, সবাই করে, এবং বছরে একদিনই থাকে রাখি। প্রতিটা ভাইয়ের স্বপ্ন থাকে রাখির দিনে তার দিদি রাখি পরাবে। আমি নিজে রাত 9টার সময় আমার দিদি বাড়ি থেকে রাখি পড়েছি। খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু আমার মনে হয়েছে ওই মেয়েটিও কারোর দিদি, কারোর বোন ছিল। ফলে আন্দোলনের গুরুত্বটা বুঝতে হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমার মনে হয় আজকে ইতিহাস সৃষ্টি হলো যে একটি বীভৎস ঘটনা ঘটে যাওয়ার 1 বছর পরে সেই ঘটনাকে নিয়ে আরেকবার আন্দোলন করা, আরেকবার প্রতিবাদের রাস্তায় নামা। পলিটিক্যাল ইন্টারেস্ট কি আছে? এই আন্দোলন তো ভারতীয় জনতা পার্টি বলছে না আন্দোলনটা আমাদের, আমরা আন্দোলন করছি। আন্দোলনের ডাক দিয়েছে তার মা বাবা, আমরা সেখানে পার্টিসিপেশন করেছি তাদের আহ্বানে। বাংলার বিরোধী দলনেতা, যিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন, তিনি তার ওই চেয়ারের জায়গা থেকে, চেয়ারের সম্মানের জায়গা থেকে, চেয়ারের গুরুত্ব, চেয়ারের দাবি থেকে তিনি আন্দোলনকে সাপোর্ট করেছেন। এবং বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতার সঙ্গে সঙ্গে বিরোধী দলের একজন রাজ্য সভাপতি হিসাবে মানুষের এই ডিমান্ডকে তিনি সম্মান দিয়েছেন। আন্দোলনটা বিজেপি, তাহলে বিজেপির ফ্ল্যাগ থাকতো। ভাবুন তো, একটি মেয়েকে সারা জীবন পড়ালেন, বড় করলেন, কতটা চ্যালেঞ্জের, সেই মেয়েটা মারা গেল, 10 লক্ষ টাকার অফার আসলো তার উপরে। একটা ডাক্তার, বিচার হলো না, তিনি বিচার চাইতে গেলেন সরকারের কাছে, আর সরকারের পুলিশ প্রশাসন তাকে মেরে মাথা ফাটিয়ে দিল। টার্গেট কি ছিল? মেরে ফেলা। মেরে ফেলতে পারলে কি হতো? প্রমাণ তো আগেই লোপাট করা হয়েছে, এবারে বিচার চাওয়ার জন্য আর কেউ থাকতো না। মানে পুরো সিস্টেমটাকে ক্লোজ করতে চাইছে, ক্লোজ চ্যাপ্টার। ফলে এই ঘটনা থেকে যারা হাসছেন, বিজেপির বিরোধিতা করছেন, নিজেদের রাজনৈতিক বিষয় ভাবছেন, আন্দোলন সফল বিফল, তারা একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছেন, আন্দোলনের গুরুত্ব। তৃণমূল কংগ্রেস একটা ভালো স্ট্র্যাটেজি নিয়েছে যে সিবিআইয়ের বিরুদ্ধে মা বাবার ক্ষোভ, মা বাবা যদি আমি হতাম বা আমার মা বাবা হতো, যদি আমার পরে এরকম কোনো ঘটনা ঘটতো বা কারোর পরিবারে যদি ঘটে যায়, তাদের প্রথম ডিমান্ড থাকে যে আমার 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 ছেলে বা আমার মেয়ের বিচার কেন হলো। এবার এই বিচারটা যারা করবে, যাদের হাতে থাকবে, তারা চায় সবুত, প্রমাণ। এবারে ঘটনা ঘটলো, ঘটনার থেকে 3 দিনের মধ্যে রাজ্যের পুলিশ প্রশাসন তারা ঘিরে রাখলো জায়গা, তারা সমস্ত এভিডেন্স ড্যামেজ করে দিল। তারপরে যদি অন্য কোন তদন্তকারী সংস্থা আসে, তারা যখন সবুত পাচ্ছে না, তখন তাদের কি দোষ? মা বাবারও কোনো দোষ নেই। মা বাবা যদি সেই তদন্তকারী সংস্থার উপরে আঙুল তোলে বা অসন্তুষ্ট হয়, কারণ এন্ড অফ দ্য তারা তো বিচার চাইছিল, বিচারটা তো হয়নি। ফলে যে বিচার করছে তার উপরে কষ্টটা আসবে। কিন্তু বিচার যিনি করবেন বা আইন যিনি তদন্ত করবেন, তিনি আসার আগে যদি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়, সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে যদি শেষ করে দেওয়া হয়, কোথা থেকে আসবে? ফলে পরিস্থিতি, প্রেক্ষাপট, গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, সমস্ত কিছুর যদি আমরা তারতম্য বিচার করি, তাহলে নবান্ন অভিযান, যে উদ্দেশ্য নিয়ে আজকে নবান্ন অভিযান, সেটা 100% সফল। এবং পশ্চিমবাংলায় একটা ইতিহাস তৈরি হলো, এবং সেই ইতিহাসকে নেতৃত্ব দিলেন যারা আজকে, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল পশ্চিমবাংলার বিভিন্ন স্থান থেকে আগত মানুষ, এবং যারা নৈতিকভাবে সাপোর্ট জানিয়ে বাংলার বিভিন্ন জায়গাতে রাখি উৎসবের মধ্য দিয়ে রাখি পরিয়ে বাংলার প্রতিটা মা বোনের সুরক্ষা নেওয়ার দাবি জানালো জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে, তাদের সকলের দাবি, সকলের লক্ষ্য নিশ্চিতভাবে সফল হয়েছে। তাই অহেতুক
নেগেটিভ ভাবা নয়, আমরা আশাবাদী যে এই সরকার যদি এরপরেও টিকে থাকতে চায় বা টিকে থাকে, তাহলে বাংলার মানুষ নিশ্চয়ই সেটা ভালোভাবে নেবেন না। আমরা আশাবাদী বাংলার মানুষ আগামী দিনে আরও বেশি তীব্রতরভাবে আন্দোলনে নামবেন। আন্দোলনে নামতেই হবে, কারণ এখানে রুটি রুজির পাশাপাশি আপনার পরিবারের সন্তানের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তারও বিষয় জড়িত আছে। ভিডিওটি আজকে অনেক বড় করলাম, কারণ বিষয়বস্তু সত্যি অনেক বড়। যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখলেন না, স্কিপ করলেন, তাদেরকেও ধন্যবাদ। অ্যাটলিস্ট আপনি হেডলাইনটা তো পড়েছেন। জয় হিন্দ, জয় ভারত।